আজকে লিভিং ওয়াল পার্ট 2 হবে। পার্ট 1 এ বলেছিলাম কি ডিফাইনিং ক্যারেক্টার, নন ডিফাইনিং ক্যারেক্টার কারা কারা ছিল। ডিফাইনিং ক্যারেক্টারের মধ্যে মেটাবলিজম ছিল, কনসিয়াসনেস ছিল। ঠিক আছে, মেটাবলিজম কনসিয়াসনেস কি? মেটাবলিজম কিনা আমাদের শরীরের মধ্যে কেমিক্যাল যে রিয়াকশন গুলো ঘটে, সেলের মধ্যে ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে যে কেমিক্যাল রিয়াকশন গুলো ঘটে, সেখান থেকে আমরা এটিপি নিই। খাবার খেলে এটিপিতে আসে, শক্তি সঞ্চয় করি, আমরা সেগুলো আমরা নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করি। আমরা নই শুধু, যাদের প্রাণ আছে, যারা লিভিং, তাদের বলা হয় কি মেটাবলিজম। কনসিয়াসনেস মানে কি কোনো কিছু একটা যদি আমরা বাইরে থেকে কোনো উদ্দীপনা যদি দিই এবং সে তার বিপক্ষে সেটা দিচ্ছে কাজ দেয় বা কাজে অংশগ্রহণ করে, তাকে কনসিয়াসনেস এর মধ্যে পড়ে। এছাড়া আমি বলেছিলাম গ্রোথ এবং রিপ্রোডাকশন। গ্রোথ এবং রিপ্রোডাকশন কি না নন ডিপেন্ডিং ক্যারেক্টারের মধ্যে পড়ে। গ্রোথ ইন্টারনাল এবং এক্সটার্নাল হয়। লিভিং এর ক্ষেত্রে ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটোই দেখতে পাওয়া যায়, নন লিভিং এর ক্ষেত্রে অনলি এক্সটার্নাল দেখতে পাওয়া যায়, ইন্টারনাল গ্রোথ হয় না। ঠিক আছে, এছাড়া গ্রোথ আরো অনেক টাইপের ছিল, ইউনিসেলুলার এবং মাল্টি সেলুলার ক্ষেত্রে, প্ল্যান্ট এবং অ্যানিমালের ক্ষেত্রে। এগুলো আলোচনা করেছিলাম যে প্ল্যান্টের গ্রোথ কেমন হয়, অ্যানিমালের গ্রোথ কেমন হয়, ইউনিসেলুলার গ্রোথ এবং রিপ্রোডাকশনের সাথে সম্পর্ক কি, সমানুপাতিক সম্পর্ক বলেছিলাম। মাল্টিসেলুলার গ্রোথ কি এবং রিপ্রোডাকশন সম্পর্কে কি না ব্যস্তানুপাতিক সম্পর্ক বলেছিলাম। এছাড়া কি বলেছিলাম না রিপ্রোডাকশন কি না রিপ্রোডাকশন কাদের ক্ষেত্রে হয়, রিপ্রোডাকশন নন ফার্টাইল যারা কাপল হয়, নন ফার্টাইল কাপল মানে যারা সন্তান সন্ততি বা প্রসবে অক্ষম, তাদের ক্ষেত্রে রিপ্রোডাকশন যদি বলা হয়, তাদের ক্ষেত্রে কি বলা হবে না, সেটা নন ডিপেন্ডিং ক্যারেক্টারের মধ্যে তারা পড়ে যাচ্ছে। এছাড়া আমি বলেছিলাম মেউল, যেটা বলা হয় কি না খ্যাচ্চক, যারা কি না ঘোড়া এবং গাধা দুটোর মিশ্রণে তৈরি করা হয়, তাদেরও কেউ রিপ্রোডাকশন হয় না। এছাড়া ওয়ার্কার বির ক্ষেত্রে বলেছিলাম, তাই রিপ্রোডাকশন লিভিংদের ক্ষেত্রে হলেও কিন্তু কিন্তু কি হয় না ডিপেন্ডিং ক্যারেক্টারের মধ্যে রিপ্রোডাকশন আসছে না। ওকে, আজকে আমরা কি বলবো না পার্ট 2 তে বলবো যে বায়োডাইভার্সিটি কি না। বায়োডাইভার্সিটি, আমরা যে এই পৃথিবীতে থাকি অনেক অর্গানিজম নিয়ে থাকি, কাইন্ড অফ ভেরিয়াস অর্গানিজম এখানে থাকে, কাইন্ড অফ লিভিং অর্গানিজম এখানে থাকে। সেই লিভিং অর্গানিজম কেউ ইউনিসেলুলার, কেউ মাল্টিসেলুলার, কেউ প্রোকারিওট, কেউ ইউকারিওট। এদের সবাইকে আমি ইউনি, মাল্টি, প্রোকারিওট, ইউকারিওট, এদের সবাইকে নিয়ে আমাদের বসবাস করতে হয়। এই এত বড় ওয়ার্ল্ড বা এই একটা অঞ্চল বা এটা ভারত দেশে বা এশিয়া মহাদেশে যে সমস্ত লিভিং অর্গানিজম আছে, তাদের নিয়ে বসবাস এবং চারপাশে আমাদের পরিবেশকে বলা হয় বায়োডাইভার্সিটি। সুতরাং আমাদের চারপাশের পরিবেশের ইউনিসেলুলার, মাল্টিসেলুলার, প্রোকারিওটিক, ইউক্যারিওটিক বা আমাদের চারপাশের যে বিষয়বস্তু জগৎকে বলা হয় বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি তাহলে কি বললাম না, অল দ্য ডিফারেন্ট কাইন্ড অফ অর্গানিজম অন আর্থ। ঠিক আছে, কোথায় যে কি তৈরি করে না বায়োডাইভার্সিটি তৈরি করে। এবারে বায়োডাইভার্সিটিকে রক্ষা করে কি আইইউসিএন। আইইউসিএন বায়োডাইভার্সিটিকে রক্ষা করে কে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন। কাকে, নেচার এন্ড ন্যাচারাল রিসোর্স কে যারা রক্ষা করে তারা আইইউসিএন। যারা বায়োডাইভার্সিটিকে নিয়ে আলোচনা করে, বায়োডাইভার্সিটি রক্ষা করে, বায়োডাইভার্সিটি পর্যবেক্ষণ করে, মেন কথা বায়োডাইভার্সিটি নিয়ে যারা রিসার্চ করে তারা হচ্ছে আইইউসিএন, তারা একটা সংস্থা। ঠিক আছে, বায়োডাইভার্সিটি থেকে আমরা নতুন জিনিস জানতে পারি যে ট্যাক্সোনমিক্যালি নন স্পেসিস। বায়োডাইভার্সিটিতে আমরা ডিফারেন্ট টাইপের আমরা স্পেসিস আমরা জানতে পারবো কি 1.7 থেকে 1.8 মিলিয়ন কি দেখতে পারবো না ডিফারেন্ট টাইপ অফ স্পেসিস আমরা জানতে পারবো, থেকে বায়োডাইভার্সিটি থেকে আমরা জানতে পারবো। ওকে, এবারে এই বায়োডাইভার্সিটিকে আমরা কিভাবে আমাদের মধ্যে স্টাডি করব। ঠিক আছে, বায়োডাইভার্সিটি স্টাডি করার জন্য কি দরকার, ক্লাসিফিকেশন করার জন্য। ক্লাসিফিকেশন কেমন হবে সেটা আমরা প্রথমে জানবো। বললাম যে বায়োডাইভার্সিটি থেকে আমরা কি জানতে পারবো না এতগুলো এই মিলিয়ন স্পিসিস সম্পর্কে জানতে পারবো। তাহলে স্পিসিস কি জানার জন্য তার কি ক্লাসিফিকেশন দরকার। ক্লাসিফিকেশন কি কি প্রসেসে হবে সেটা আমাদের প্রথমে জানা দরকার। মেন কথা ক্লাসিফাইড হয় অর্গানিজম হিসাবে। কেমন অর্গানিজম, কে সেলুলার, কে মাল্টিসেলুলার, কে ইউনিসেলুলার, কে মাল্টিসেলুলার, কে প্রোক্যারিওট, কে ইউক্যারিওট। প্রোক্যারিওটের মধ্যে কার ফ্ল্যাজেলা আছে, কার সিলিয়া আছে, এই বিষয়গুলো আমরা জানতে পারবো। সেল স্ট্রাকচার কেমন, সেল ওয়াল কেমন, হ্যাবিটেট কি, এইগুলো ক্লাসিফাইড করব। এবং সেই ক্লাসিফিকেশনের দ্বারা আমরা আমাদের চারপাশের বিষয়বস্তু, চারপাশের লিভিং অর্গানিজমকে আমরা জানতে পারবো, চিনতে পারবো, শিখতে পারবো। ট্যাক্সনমির ফাদার কি বলা হয়, ট্যাক্সনমির ফাদার হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। ট্যাক্সনমির ফাদার হচ্ছে কে,
ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস কি বলা হয় কি ট্যাক্সোনমির ফাদার। ওকে, এবারে আমরা ক্লাসিফিকেশন ট্যাক্সোনমি, একটা ওল্ড ক্লাসিফিকেশন ট্যাক্সোনমি ছিল, একটা মডার্ন ক্লাসিফিকেশন ট্যাক্সোনমি ছিল। যেই ওল্ড ক্লাসিফিকেশন ট্যাক্সোনমি বলা হয় ক্লাসিক্যাল ট্যাক্সোনমি। কি বলা হয়? ক্লাসিক্যাল ট্যাক্সোনমি। কিসের ভিত্তিতে করা হয়েছিল? না বাহ্যিক স্ট্রাকচার, যেটাকে বলেছি না মরফোলজিক্যালি বিষয়গুলোকে নিয়ে আমরা কি করেছিলাম না ওল্ড বা ক্লাসিক্যাল ট্যাক্সোনমিকে আমরা ডিভিশন করি বা বেসিস, এই বেসিসে আমরা ক্লাসিক্যাল ট্যাক্সোনমিকে আমরা ক্লাসিফাইড করেছিলাম, যেটা ছিল এক্সটার্নাল ফিচার্স। যেমন আমি একটা কথা বলি, এক নম্বর আমি বলতে পারি কি কি হতে পারে। হতে পারে ক্রপ, ক্রপ ইল্ড, ফসল উৎপাদনের ক্ষমতা দেয়। 2 নম্বর হতে পারে কিনা ফ্রুট। 3 নম্বর কি হতে পারে? মেডিসিন, মেডিসিন। এই যে এই ক্লাসিফিকেশন দিয়ে আমরা ক্লাসিক্যাল ট্যাক্সোনমি করেছিলাম। হতে পারে কি ফাইবার ইল্ড, ফাইবার প্রোডিউসিং প্ল্যান্ট, এগুলো থেকে আমরা ক্লাসিক্যাল ট্যাক্সোনমি করেছিলাম। ওকে, এইগুলোর ভিত্তিতে আমরা ক্লাসিফাইড করেছিলাম এবং নানান টাইপের আমরা কি করেছিলাম না প্ল্যান্ট, ক্রপ ইল্ড কারা, ফ্রুট কারা, মেডিসিন কারা, ফাইবার প্ল্যান্ট কারা, ফাইবার প্ল্যান্ট মানে জুট, জুট, পাট, ঠিক আছে, এগুলো থেকে আমরা কি জেনেছিলাম যে ওল্ড ক্লাসিফাইড কিভাবে করেছিলাম। এছাড়া যদি আমরা যদি বলি আরেকটা আমি অ্যাড করতে পারি, অ্যানিমালের কি মিল্ক প্রডিউসিং, অ্যানিমালের ক্ষেত্রে 1 নম্বর। 2 নম্বর হতে পারে কি মিট প্রডিউসিং। এইভাবে কি করা হয়েছিল না ক্লাসিফিকেশন করা হয়েছিল প্রথমে একদম। তাহলে মডার্ন ট্যাক্সোনমিতে আমরা অনেক সায়েন্টিস্ট এসেছে। ফার্স্ট কে করেছিল? প্রথম মডার্ন ট্যাক্সোনমিতে, আমি এগুলো সিলেবাসে নেই তাও আমি বলছি, মডার্ন ট্যাক্সোনমিতে কে করেছিল? আর্কিমিডিস। কি বলেছিল না দুটো ভাবে ক্লাসিফাইড করেছিল। 1 নম্বর হচ্ছে যারা গ্রিন পার্ট তারা প্ল্যান্ট, আর যারা নন গ্রিন পার্ট তারা অ্যানিমাল। মডার্ন মডার্ন বলছি ওল্ড ক্লাসিফিকেশনের পর, ওটাও মডার্নের মধ্যে পড়ছে না, ওল্ড ক্লাসিফিকেশনের পর, ঠিক আছে, গ্রিন পার্ট নন গ্রিন পার্ট, যেটা কিন্তু ক্লাসিক্যাল ট্যাক্সোনমির মধ্যে পড়ে। ক্লাসিক্যাল ট্যাক্সোনমির আগেও একটা ট্যাক্সোনমি, যেটা ওল্ড ট্যাক্সোনমি, সেটাও ক্লাসিক্যাল ট্যাক্সোনমির মধ্যে পড়ে, যেমন ক্রপ, ফুড, মেডিসিন, ফাইবার, অ্যানিম্যাল মিল্ক প্রোডিউশন, এগুলোর মধ্যে পড়ে। তারপরে সেকেন্ডে এলো কে? সেকেন্ডে এলো প্ল্যান্টের উপরে। প্ল্যান্টের উপরে ক্লাসিফাইড করলো একজন সায়েন্টিস্ট। কি ক্লাসিফাইড করলো? কে বাইনিয়াল, কে পেরিনিয়াল, এইগুলো 1 বর্ষজীবী, 2 বর্ষজীবী, এগুলো হিসাবে কে ক্লাসিফাইড করলো। বা আর একটা জিনিস করলো ক্লাসিফাইড না, কে অ্যাঞ্জিওস্পার্ম, কেমন হবে না যার সিট কভার, কারোর সিট কভার নয়, তাদের ভাবে ক্লাসিফিকেশন করলো। এইভাবে ক্লাসিফাই চলে এসছে। লাস্টে এলো কি মডার্ন ট্যাক্সোনমি, যেখানে মরফোলজির উপরে করা হয়েছিল ক্লাসিফিকেশন 1 নম্বর। ওগুলো আমি ডিটেলস আর বলছি না, কারণ ওগুলো লাগবে না সিলেবাসে, যেটা প্রয়োজন এখান থেকে আমি সেটুকুই বলছি, ঠিক আছে। ইন্টারনাল স্ট্রাকচার হিসেবে কি অ্যানাটমি, ডেভেলপমেন্ট প্রসেস কেমন ভাবে তা তৈরি হয়েছে সেটাকে ডেভেলপমেন্ট প্রসেস বলা হয়েছে। ইকোলজিক্যাল ইম্পর্টেন্ট, মানে একটা প্রাণী বা লিভিং অর্গানিজম কেমন ভাবে কিভাবে উৎপত্তি হয়েছে, কোথায় ছিল, তারা কিভাবে এখন এলো, ইকোলজিক্যাল ইম্পর্টেন্সের মধ্যে পড়ে। 5 নম্বর হচ্ছে আল্ট্রা স্ট্রাকচার বা সেল স্ট্রাকচার, বা দেখো সাইটোলজি যাকে বলা হয়, সেল স্ট্রাকচার উপর ডিপেন্ড করে ক্লাসিফিকেশন করা হয়েছে। লাস্ট এবং 6 নম্বর হচ্ছে এমব্রায়োলজি, ভ্রূণ তত্ত্ব হিসেবে ক্লাসিফিকেশন করা হয়েছে। মডার্ন ক্লাসিফিকেশন গেল। এবারে আসি সিস্টেম্যাটিক্স। সিস্টেম্যাটিক্স কি? সিস্টেম্যাটিক্স থেকে এলো ফার্স্ট সিস্টেম, আর সিস্টেম্যাটিক্স সিস্টেমের নেচার, পরিবেশের মধ্যে কিভাবে সিস্টেমে এই কথাটা চলে। সিস্টেম যে ওয়ার্ডটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড একটা, কি ওয়ার্ড? ল্যাটিন ওয়ার্ড। সিস্টেম ইন নেচার, যেটা ক্যারোলাস লিনিয়াস, দ্বিপদ নামকরণের যে প্রবক্তা ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে,
ফার্স্ট প্রপোজ করেছিল, বা ফার্স্ট সিস্টেম আর নেচার নামে এই কথাটা প্রথম বলেছিল। মিনিং কি? সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট অফ অর্গানিজম লিখেছে কিন্তু, সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট অফ অর্গানিজম, অ্যারেঞ্জ কিভাবে অর্গানিজম গুলো সিস্টেমে, কোন সিস্টেমে থাকে, সেইটাকে বলা সিস্টেমেটিক্স। এর সিস্টেমেটিক্স এর কয়েকটা স্টেপ ছিল, একটা হচ্ছে ক্লাসিফিকেশন ছিল, নামক্লেচার, আইডেন্টিফিকেশন এবং প্রোজেনি, ফাইলোজেনি, মানে তোর ইভলিউশনের ওয়ে, এইগুলোকে বলা হয়। এইভাবে সিস্টেমেটিকের কিছু পার্ট ছিল, যেগুলো আমি নেক্সট ভাবে আমি আলোচনা করে দিচ্ছি। এবারে আমরা সিস্টেমেটিক কেন আমরা আলোচনা করব, এর কারণ কি, সিস্টেমেটিক জানবো কি? আমাদের পরিবেশে যে ডাইভার্সিটি গুলো আছে, প্রত্যেক অর্গানের ক্ষেত্রে, প্রত্যেক স্ট্রাকচারের ক্ষেত্রে, সেল কেমন, টিস্যু কেমন, অর্গান কেমন, তাদের মধ্যে সম্পর্ক কি আছে, তারা কোথা থেকে এলো, এই সমস্ত কিছু জানার জন্য আমরা সিস্টেমেটিক্স জানবো। কি বলেছি? টু স্টাডি ডাইভার্সিটি অফ অর্গানিজম এন্ড রিলেশনশিপ অ্যামংস্ট দেম। ক্লিয়ার? তাহলে সিস্টেমেটিক্স কি? মডার্ন ট্যাক্সোনমি প্লাস ফাইলোজেনি। মডার্ন ট্যাক্সোনমি কারা কারা? এই যে মডার্ন ট্যাক্সোনমি বলে এলাম, মরফোলজি, ইন্টারনাল স্ট্রাকচার, ডেভেলপমেন্ট প্রসেস, এগুলো হচ্ছে কি মডার্ন ট্যাক্সন। এমব্রায়োলজি, এবার তার মধ্যে ফাইলোজেনি এলো। এই রিলেশনশিপ কি মনে হয় কি সিস্টেম্যাটিক্স। ওকে, ক্লিয়ার? তাহলে এই যে সিস্টেম্যাটিক্স কি না, তাহলে এই যে ফাইলোজেনিতে বলে দিলাম যে ইভলিউশন হিস্ট্রিকে বলা হয় কি ফাইলোজেনি, বা পুরোনো দিনের হিস্ট্রিকে বলা হয় কি ফাইলোজেনি। ওকে, ক্লিয়ার? ওকে, এবারে ট্যাক্সোনমি কিছু স্টেপে আছে। কি বলছিস ট্যাক্সোনমি স্টেপ? কি বলছে ট্যাক্সোনমি স্টেপ? ক্যারেক্টারাইজেশন কি? একটা অ্যাকাউন্ট তৈরি করা হয় সমস্ত ক্যারেক্টার অফ অর্গানাইজেশনের। অ্যাকাউন্ট মিনস একটা চার্ট, অ্যাকাউন্ট মিনস একটা টেবিল, অ্যাকাউন্ট মিনস অর্গানিজমের তার বৈশিষ্ট্য, সেটা একটা চার্টের আকারে প্রকাশ করাকে বলা হয় ক্যারেক্টারাইজেশন। তার মানে কি হলো? মেকিং এ অ্যাকাউন্ট কার অল দ্য ক্যারেক্টার্স অফ অর্গানাইজেশন। ওকে, আইডেন্টিফিকেশন কি? এবারে ক্যারেক্টারাইজেশন আইডেন্টিফিকেশন বলা হয়। আইডেন্টিফাই ক্যারেক্টার্স অফ অর্গানিজম, সেটাকে চিনতে পারলাম, ক্যারেক্টারের বৈশিষ্ট্য থেকে সেটাকে চিনতে পারা আইডেন্টিফিকেশন। ক্লিয়ার? ক্লাসিফিকেশন কি? যে এই যে আইডেন্টিফিকেশন করলাম, এই যে ক্যারেক্টার গুলোকে বললাম, তাদের মধ্যে সম্পর্ক কি আছে, সেই সম্পর্ককে বজায় রেখে যদি কার মধ্যে সিমিলারিটি আছে বা ডিসিমিলারিটি আছে, বেস্ট করে সেটা একটা গ্রুপে প্রকাশ করাকে বলা হয় ক্লাসিফিকেশন। তাহলে ক্লাসিফিকেশন কি? বেস্ট অন সিমিলারিটি বা ডিসিমিলারিটি, দিয়ে একটা গ্রুপে অ্যাসাইন করাকে বলা হয়, গ্রুপে প্রকাশ করাকে বলা হয়, গ্রুপে রাখাকে বলা হয় ক্লাসিফিকেশন। ওকে, নোমেনক্লেচার কি? এই যে ক্লাসিফাইড করলাম জিনিসগুলোকে, এই যে ক্যারেক্টারাইজেশন করার পর, আইডেন্টিফিকেশন করার পর ক্লাসিফাইড করলাম, তাদের নামকরণকে বলা হয় কি নোমেনক্লেচার। তাহলে ট্যাক্সোনমি কি কি জিনিস নিয়ে বিষয়, বৈশিষ্ট্য কি কি জিনিস নিয়ে পড়ে আছে? এক নম্বর হচ্ছে
ক্যারেক্টারাইজেশন, 2 নম্বর হচ্ছে আইডেন্টিফিকেশন, 3 নম্বর হচ্ছে ক্লাসিফিকেশন, 4 নম্বর হচ্ছে নোমেনক্লেচার। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? এবারে নেম শেষ। কি নেম? একটা কিভাবে নামকরণ হবে, নোমেনক্লেচার কি হবে, নেমস মিন্স নোমেনক্লেচার কিভাবে হবে, তার কিছু প্রসেস আছে। একটা হচ্ছে বায়োলজিক্যাল নেম বা সাইন্টিফিক নেম, যেটা ইউনিভার্সাল, সমগ্র বিশ্বে চলবে, একটা নামে তাকে চিনবে। কে নাম দিয়েছিল দ্বীপের নামকরণ? ক্যারোলাস লিনিয়াস, যেটাকে বলা হয় বায়োলজিক্যাল নাম নোমেনক্লেচার, ডিটেইলসে আসছে একটু পর। আর একটা ছিল ভার্নাকুলার বা লোকাল বা রিজিওনাল নেম, কিভাবে হয়েছিল মানুষের মুখে, সেই জায়গায় মানুষ কিভাবে বলে, যেটা কিন্তু সেই নাম প্রত্যেক অঞ্চল এরিয়া ভিত্তিক হয়, অঞ্চল বা এরিয়া ভিত্তিক হয়। কিসের ভিত্তিতে? কাজ, যে কোনো টাইপের, হয়তো খাবার হিসাবে, তার বৈশিষ্ট্য হিসাবে, সে যেভাবে মানুষের কাছে বা লিভিং থিংস এর কাছে সে যেভাবে আসছে, সে যেভাবে দেখা দিচ্ছে, মানে সে যেভাবে তার কাজগুলো দেখাচ্ছে, বৈশিষ্ট্য প্রকাশ করাচ্ছে, সেইভাবে তার নামকরণ হচ্ছে। যে নামটা একটা জিনিসের অসংখ্য নাম হতে পারে, কোথাও আম, কোথাও ম্যাঙ্গো, কোথায় আরো অনেক কিছু নামে পরিচিত। ওকে, কিন্তু ইউনিভার্সাল নাম ম্যাঙ্গো কি? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। ওকে, ক্লিয়ার? এবার হচ্ছে এদের নোমেনক্লেচার কিভাবে প্রকাশ করব, কিভাবে প্রকাশ করা হয়, তার কিছু সংস্থা আছে, সেই সংস্থাগুলো সেগুলো তৈরি করে। যেমন এগুলো মনে রাখতে হবে, আইসিবিএন। আইসিবিএন কি? ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার, যেটা প্ল্যান্ট এবং প্ল্যান্ট নিয়ে যে সমস্ত বিষয়বস্তু থাকে তারা কন্ট্রোল করে। আইসিজেডএন কি বলা হচ্ছে? ইন্টারন্যাশনাল কোড ফর জুওলজিক্যাল নোমেনক্লেচার, যারা অ্যানিমাল এবং অ্যানিমাল সম্পর্কিত সমস্ত বিষয়পত্র নিয়ে যারা গবেষণা করে বা সেগুলো নিয়ে রক্ষণাবেক্ষণ করে। আইসিএনবি কি? যারা ব্যাকটেরিয়া, মানে ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার ফর ব্যাকটেরিয়া, যারা ব্যাকটেরিয়াল গ্রোথ নিয়ে যারা আলোচনা করে বা ব্যাকটেরিয়ার বসবাস নিয়ে যারা আলোচনা করে, তাদের আইসিএনবি বলা হয়, ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার ফর ব্যাকটেরিয়া। নামকরণের জন্য যারা দেখাশোনা করে তাদেরকে আইসিএনবি বলা হয়। আইসিভিসিএন কাদেরকে বলা হয়? ইন্টারন্যাশনাল কোড অফ ভাইরাসের জন্য যারা, এবং তাদের নামকরণ এবং ক্লাসিফিকেশনের জন্য যারা আলোচনা বা যারা গবেষণা করে, রিসার্চ করে, তাদের আইসিভিসিএন বলা হয়। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? এবারে বাইনোমিয়াল নোমেনক্লেচার, যেটা আমি লিখে লিখে পড়াবো, যেটা বাইনোমিয়াল এপিথেট বা বাইনোমিয়াল বৈশিষ্ট্যের মধ্যে, যেমন আমি ম্যাঙ্গিফেরা ইন্ডিকার আমি কথা বলেছিলাম ফার্স্টে, যেটা একটা কমন একটা উদাহরণ। ইন্ডিকা, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এর সাথে একটা জিনিস যোগ হয়, লিন, এল। এটা অপশনাল থাকে, এটা অপশনাল, লেখা যেতে পারে, না লিখতে পারে। এই যে এটার নাম কি? এই ম্যাঙ্গিফেরা কি? এটা হচ্ছে ফার্স্ট পার্ট, নামকরণের ফার্স্ট পার্ট। লিন্ডিকা কি? এটা নামকরণের সেকেন্ড পার্ট। এটা নামকরণের ফার্স্ট পার্ট। যেই ফার্স্ট পার্টকে কি নামে অভিহিত করা হয়েছে? যার নাম করা হয়েছে জিনাস বা জেনেরিক নেম। নেম, যার ফার্স্ট লেটার কি হবে? ফার্স্ট লেটার হবে ক্যাপিটাল লেটার হবে। যার ফার্স্ট লেটার কি হবে? ক্যাপিটাল হবে। কার ক্ষেত্রে? জিনাস বা জেনেরিক নেমের ক্ষেত্রে। যেটা সেকেন্ড পার্ট, তাকে কি বলা হয়? স্পেসিফিক এপিথেট।
যেটাকে স্পেসিস বলা হয়। স্পেসিস নেম, যার ফার্স্ট লেটার কি হবে, স্মল হবে। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? এবারে লিনে আসে। লিনটা কি? অথার বা সায়েন্টিস্ট নেম। অথার বা সায়েন্টিস্ট নেম, বোঝা যাচ্ছে? যেটা এর কিছু বৈশিষ্ট্য আছে। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা কখনো ল্যাটিনাইজড হবে না। এক নম্বর, এর নিচে কোনোদিন আন্ডারলাইন দেওয়া হবে না। নিচে আন্ডারলাইন দেওয়া হবে না। অ্যান্ড নট রিটেন ইন ল্যাটিনস। সরি, ল্যাটিন বলছি, ইটালিক্স লেখা হয়, আমরা ইটালিক্সে লিখি, বলা হয় ল্যাটিনে। এই যে এই নামগুলো, যে বাইনোমিয়াল নোমেনক্লেচার বা নোমেনক্লেচার যে নামগুলো, সেটা সায়েন্টিফিক নেমগুলো আমরা বলি কিসে? ল্যাটিনে বলি। ল্যাটিনে বলি। ল্যাটিনের লেখার কথা কি? ইটালিক্স। ল্যাটিন যেমন সংস্কৃত বলি কি যেমন দেবনাগরী লিখি, কেমন দেবনাগরী হরফে। সংস্কৃত একটা আমাদের কি বলি, সংস্কৃতে লেখা হয় দেবনাগরী, তাহলে সংস্কৃতের লেটারের নাম কি? দেবনাগরী। সেরকম ল্যাটিনের লেটারের নাম কি? ইটালিক্স। ক্লিয়ার? ডান। তাই যেহেতু পড়া হবে না ল্যাটিনাইজড, লেখা হবে না ইটালিক্স। তাহলে লেখা হবে কিসে? নামকরণ কি করে দেওয়া হবে? রোমানে দেওয়া হবে। রিটেন ইন রোমান ফ্যাশনে করা হবে। সি, রোমান ফ্যাশনে। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? এই যে সাইন্টিফিক, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, সাইন্টিফিক নেম সম্বন্ধে কি জানতে পারলাম? নেম সম্পর্কে আমি কি জানতে পারলাম? এক নম্বর হচ্ছে, এক নম্বর, ল্যাটিন ল্যাঙ্গুয়েজে লেখা হবে বা ল্যাটিনাইজড করা হবে। বা ল্যাটিনাইজড করা হবে। ল্যাটিনাইজ লেখা হবে। ঠিক আছে? কারণটা কি না, ল্যাটিন অক্ষর চলে গেছে, ল্যাটিন অক্ষর নষ্ট হয়ে গেছে। ল্যাটিনকে বাঁচিয়ে রাখার জন্য সায়েন্টিস্টরা এই ল্যাটিন অক্ষরকে, ল্যাটিন ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করা হয়েছে। ল্যাটিন ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করা হয়েছে, বিকজ ল্যাটিন ইজ ডেড ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? এবারে হ্যান্ড রিটেন, এক নম্বর। দুই নম্বর হচ্ছে হ্যান্ড রিটেনের ব্যাপারে আছে। হ্যান্ড, যদি হ্যান্ড রিটেন যাই হোক না কেন, হ্যান্ড রিটেনের ক্ষেত্রে আন্ডারলাইন সেপারেটলি করা হবে, জিনাস এবং স্পেসিস।
যদি প্রিন্ট করা হয়, আন্ডারলাইনে প্রিন্ট যদি করা হয়, বা এমনি সময় আন্ডারলাইন কি হবে, জিনাস এবং স্পিসিস কিসে করা হবে, আন্ডারলাইন করা হবে, আলাদা আলাদা হবে। ক্লিয়ার? কখন? যদি প্রিন্ট করা হয়, প্রিন্টিং এর সময়। এমনি সময় কি একসাথে লেখা যেতে পারে, যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। ওকে, আন্ডারলাইন করতে হবে, বোঝা যাচ্ছে? এবং লিখতে হবে ইটালিক্সে, ঠিক আছে? কারণ ল্যাটিন অরিজিন, আমি বলবো ল্যাটিন অরিজিনকে সম্পর্কে রেখে ইটালিক্সে লিখতে হবে। ল্যাটিন অরিজিন মানে আমি বোঝালাম কি, ল্যাটিন অরিজিন। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? ট্যাক্সোনমিক হায়ারার্কি। ট্যাক্সোনমিক হায়ারার্কি কি? না, আমরা যে এই যে পরিবেশ যে লিভিং যে থিংস গুলো আছে, লিভিং যে অর্গানিজমস গুলো আছে, লিভিং যে বস্তু, লিভিং প্রাণী যেগুলো আছে, লিভিং যারা, তাদেরকে আমরা একভাবে ক্লাসিফিকেশন করেছি। ক্লাসিফিকেশন করার প্রসেসকে বলা হয় ট্যাক্সোনমিক হায়ারার্কি। এবারে ক্লাসিফিকেশনের ভেতরে এই ট্যাক্সোনমিক হায়ারার্কির মধ্যে কিছুগুলো ট্যাক্সা আছে। তাহলে অ্যাকচুয়াল এটুকু বলা হচ্ছে ট্যাক্সোনমিক হায়ারার্কি হচ্ছে লিভিং অর্গানিজমকে ক্লাসিফাইড করার জন্য যে প্রসেসের মধ্যে রাখা হয় সেটাকে বলা হয় কি ট্যাক্সোনমিক হায়ারার্কি। ট্যাক্সোনমিক হায়ারার্কি করার জন্য কতগুলো ক্লাসিফিকেশন প্রসেস আছে। কি কি প্রসেস আছে? কিংডম, আপার টু ডাউন, উপর থেকে নিচে দিকে দিয়ে আছে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জিনাস এবং স্পিসিস। তাহলে এই ওয়েতে ট্যাক্সোনমিক হায়ারার্কিকে সাজানো হয়। এবারে এই যে কিংডম থেকে স্পেসিস পর্যন্ত এতগুলো স্টেপ বললাম, এই স্টেপ গুলোকে একসাথে একসাথে কি বলা হয়? ট্যাক্সোনমিক হায়ারার্কি। এই স্টেপের প্রত্যেকটি স্টেপ কি কি বলা হয়? ট্যাক্সন। কিংডম একটা ট্যাক্সন, ফাইলাম একটা ট্যাক্সন, এগুলো সব ট্যাক্সন, এগুলো সব কি ট্যাক্সন। ওকে, তাহলে কি হলো না, ক্লাসিফিকেশন একটা স্টেপ ওয়াইজ প্রসেস। প্রত্যেক স্টেপকে বলা হয় কি র্যাঙ্ক, ক্যাটাগরি বা কি বলা হয়? ট্যাক্সন। নোট করে লিখে দিচ্ছি। ইচ এ স্টেপ ওয়াইজ প্রসেস। প্রসেস এবং প্রত্যেকটা স্টেপ কি বলা হয়? র্যাঙ্ক বা ক্যাটাগরি বা ট্যাক্সন। ক্লিয়ার? তাহলে এটা হলো ট্যাক্সন। কারা কারা? এই যে স্টেপ গুলোকে ট্যাক্সন বলা হয়। পুরো স্টেপের প্রসেস কি বলা হয়? কি ট্যাক্সোনমিক হায়ারার্কি। 1 নম্বর গেল। 2 নম্বরে বলছে এই যে প্রত্যেকটা অর্ডার, হোল অর্ডার, কোন কোন হোল অর্ডার? না, এই কিংডম থেকে একদম স্পেসিস পর্যন্ত এগুলো প্রত্যেকটি হোল অর্ডার বলা হয়। অফ ক্লাসিফিকেশন অল দা স্টেপস একসাথে কি তৈরি করে? ট্যাক্সোনমিক হায়ারার্কি।
হায়ারার্কি বলা হয়। ওকে, তাহলে ট্র্যাকশন কাকে বললাম তাহলে শর্ট কথায়? ট্র্যাকশন কি? ট্র্যাকশন জিনিসটা কি? একটা ইউনিট, ক্লাসিফিকেশনের প্রত্যেকটা স্টেপের ইউনিট, এই যে ইউনিট অফ ক্লাসিফিকেশন। যেমন ট্যাক্সোনমি হায়ারার্কির একটা ইউনিট স্পেসিস, একটা ইউনিট কি জিনাস, একটা ইউনিট কি ক্লাস, একটা ইউনিট কি ফ্যামিলি, একটা ইউনিট কি অর্ডার, একটা ইউনিট কি ফাইলাম, একটা ইউনিট কি কিংডম, একটা ইউনিট কি ডিভিশন, এগুলো কি প্রত্যেকটি কি বলা হয়? ট্যাক্সন। তাহলে আমি যখন ওপর থেকে যদি নিচের দিকে আসি, কিংডম থেকে যদি আমি স্পেসিসের দিকে আসি, কি দেখতে পাচ্ছি? সিমিলারিটি কি করছে? ইনক্রিজ করছে, সরি সিমিলারিটি ডিক্রিজ করছে, বা কমন ক্যারেক্টার কমে যাচ্ছে। যদি কিংডম টু কোন দিকে আসি? যদি স্পেসিসের দিকে আসি, একটা ঘটনা ঘটে। 1 নম্বর ঘটনাটা বলছে কি হচ্ছে না, সিমিলারিটি বা কমন ক্যারেক্টার ডিক্রিজ করছে। ডিক্রিজ হচ্ছে। আর যদি বলছে স্পেসিস টু যদি কিংডমের দিকে যদি যাওয়া যায়, স্পেসিস থেকে যদি কিংডমের দিকে যদি যাওয়া যায়, তার ক্ষেত্রে কি হচ্ছে না, সিমিলারিটি, তুমি কি ভুল কিছু লিখেছো? সিমিলারিটি অর কমন ক্যারেক্টার, সরি, সিমিলারিটি কমন ক্যারেক্টার ইনক্রিজ করে, নট ডিক্রিজ। ইনক্রিজ করছে যদি কিংডম টু স্পেসিসের দিকে যদি আসা হয়। স্পেসিস থেকে যদি কিংডমের দিকে যাওয়া হয় তখন কি হবে? সিমিলারিটি ডিক্রিজ করে বা কমন ক্যারেক্টার ডিক্রিজ করে। কমন ক্যারেক্টার ডিক্রিজ করে। তাহলে এখানে যে ট্যাক্সোনমিক হায়ারার্কি হয়েছে, কতগুলো স্টেপ আছে না? 7টা স্টেপ আছে ক্যাটাগরিতে, ঠিক আছে? তাদের মধ্যে আবার প্রত্যেক স্টেপের অসংখ্য ইন্টারমিডিয়েট স্টেপ আছে। 7টা স্টেপের মধ্যে 21টা ইন্টারমিডিয়েট ক্যাটাগরি। কি কি বললাম? 7টা স্টেপ, তার মধ্যে 21টা ইন্টারমিডিয়েট ক্যাটাগরি আছে। স্পেসিসের দুটো ক্যাটাগরি কি, সাবস্পেসিস আর ভ্যারাইটি। সাবস্পেসিস কাদের ক্ষেত্রে হয়? ফর অ্যানিমালের ক্ষেত্রে সাবস্পেসিস হয়। ভ্যারাইটি কার ক্ষেত্রে হয়? ফর প্ল্যান্টের ক্ষেত্রে ভ্যারাইটি হয়। ক্লিয়ার? তাহলে আমি স্পেসিস থেকে কি করেছি? কোন দিকে গেছি? কিংডম পর্যন্ত গেছি, ডাউন টু আপে গেছি, ঠিক আছে? যদি ডাউন টু আপে হয় তাহলে কি কি ঘটনা ঘটে? 1 নম্বর ঘটনা বলছে স্পেসিসিটি ডিক্রিজ করে। কি হয়? ডিক্রিজ করে। 2 নম্বর কি হয় যদি ডাউন টু আপে যায়? সিমিলারিটি বা কমন ক্যারেক্টার কি হয়? ডিক্রিজ হয়, বা কমন ক্যারেক্টার। আর কি হয়? জেনারেল ক্যারেক্টার, জেনারেল ক্যারেক্টার ইনক্রিজ হয় যদি কোথা থেকে কোথায় গেলে না, নিচ থেকে ওপরের দিকে, মানে স্পেসিস থেকে কিংডম দিকে গেলে কি হয়? জেনারেল ক্যারেক্টার ইনক্রিজ করে। জেনারেল ক্যারেক্টার ইনক্রিজ হয়। লাস্ট বলছে যদি কমপ্লেক্সিটি অফ ক্লাসিফিকেশন প্রসেস কি করে? ইনক্রিজ করে।
তাহলে এতগুলো ক্যারেক্টার দেখতে পাচ্ছি কি কি। 1 নম্বর হচ্ছে স্পেসিফিসিটি ডিক্রিজ করে, 1 নম্বর। কোথা থেকে? বটম টু টপের দিকে গেলে। 2 নম্বর হচ্ছে সিমিলার বা কমন ক্যারেক্টার ডিক্রিজ করে। 3 নম্বর হচ্ছে জেনারেল ক্যারেক্টার ইনক্রিজ করে। 4 নম্বর হচ্ছে কমপ্লেক্সিটি অফ ক্লাসিফিকেশন প্রসেস কি হয়, ইনক্রিজ করে। যত দিন যাবে তখন কমপ্লেক্সিটি তখন বেশি বাড়বে, কমপ্লেক্স ক্যারেক্টার ক্লাসিফিকেশন তখন বেশি হবে, তখন ক্লাসিফিকেশন করতে অসুবিধা হবে। দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট আমি লিখে দিচ্ছি। ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটাই যে যত বড় গ্রুপ হবে তত ডিফিকাল্টি রিলেশনশিপের মধ্যে বা ডিফারেন্ট অর্গানিজমের মধ্যে দেখতে পাওয়া যায়। যত বড় গ্রুপ হবে তত বেশি পরিমাণে ডিফিকাল্টি বা রিলেশনশিপের মধ্যে সম্পর্ক, অন্তঃসম্পর্ক এবং বহিঃসম্পর্ক বা গ্রুপ বা ক্যাটাগরির মধ্যে দুজনের ডিফারেন্স বেশি পরিমাণ দেখতে পাওয়া যায়। তাহলে আমি কথাটা কি বললাম, নোট। 1 নম্বর কি বললাম, দ্য বিগার দ্য গ্রুপ, কি হলো, গ্রেটার দ্য ডিফিকাল্টি। গ্রেটার দ্য না, গ্রেটার উইল বি দ্য ডিফিকাল্টি। তখন কি হবে, ফাইন্ড খুঁজতে ডু ফাইন্ড রিলেশনশিপস কাদের মধ্যে, ডিফারেন্ট অর্গানিজমের মধ্যে। ডিফারেন্ট অর্গানিজমের মধ্যে। প্রেজেন্ট ইন সেম গ্রুপ বা ক্যাটাগরি। কি বললাম না, যত বড় গ্রুপ হবে তাদের মধ্যে বেশি ডিফিকাল্ট হবে তাদের মধ্যে রিলেশনশিপ খোঁজার জন্য যদি সেম গ্রুপ বা সেম ক্যাটাগরির মধ্যে যদি ওরা থাকে। 1 নম্বর। 2 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি, 2 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটাই যে প্রত্যেক ক্যাটাগরি বা র্যাঙ্কের মধ্যে বায়োলজিক্যাল কি বলে ডিফারেন্ট, অ্যান্ড তাদের মধ্যে বায়োলজিক্যাল ডিফারেন্ট, তাদের শুধু মরফোলজিক্যাল বা বাইরের বাহ্যিক পরিবেশ দিয়ে ডিফারেন্ট করা যায় না। ঠিক আছে, কি বললাম, প্রত্যেক ক্যাটাগরি বা র্যাঙ্ক বা ট্যাক্সনের মধ্যে যদি বায়োলজিক্যাল যদি ডিফারেন্স যদি লক্ষ্য করা যায় বা বায়োলজিক্যাল ডিস্টেন্স যদি লক্ষ্য করতে পারি, সেটা কিন্তু শুধুমাত্র মরফোলজিক্যাল এগ্রিগেটস বা মরফোলজিক্যাল ক্যারেক্টারের দ্বারা সেটা প্রকাশ করা যায় না। কি বললাম, ইচ ক্যাটাগরি বা র্যাঙ্ক বা ট্যাক্সন এদের মধ্যে রিপ্রেজেন্ট ডিস্টিংক্ট বায়োলজিক্যাল এন্টিটিস।
ক্লিয়ার হলো? এবার ট্যাক্সনে আছে। ট্যাক্সন কি বলতে চেয়েছি? না, ট্যাক্সন একটা সিঙ্গেল লিভিং অর্গানিজম আর গ্রুপ অফ লিভিং অর্গানিজম কে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এখানে আমি লিখে দিয়েছি জিনিসটা, জাস্ট বলছি। ট্যাক্সনের প্লুরাল নাম হচ্ছে ট্যাক্সা, মানে সমস্ত ট্যাক্সন একদম ক্লাসিফিকেশন, কি বলে, কিংডম থেকে একদম স্পেসিস পর্যন্ত সবগুলোকে একসাথে কি বলা হয়? ট্যাক্সা বলা হয়। শুধু কিংডম বা স্পেসিস বা শুধু গ্রুপ বা শুধু ফ্যামিলি বা শুধু ফাইলাম বা ডিভিশন কি বলা হয়? ট্যাক্সন। অনলি প্লুরাল নাম্বারকে বলা হয় ট্যাক্সা, অনলি সিঙ্গেল নাম্বারকে বলা হয় কি? ট্যাক্সন। কি রিপ্রেজেন্ট করে? ট্যাক্সন রিপ্রেজেন্ট কি করে? এখানে লেখা আছে, তো আমি বলে দিচ্ছি। রিপ্রেজেন্ট কি করে? এটা একটা এ সিঙ্গেল লিভিং অর্গানিজম or group of living organism belonging to category. ওকে, এটাকে বলা হয় কি? ট্যাক্সন। ক্যাটাগরি, র্যাঙ্ক বা স্টেপস কোনগুলো? গ্রুপ অর নেম অফ গ্রুপ, গ্রুপ অর নেম অফ গ্রুপ, যেমন স্পেসিস, জিনাস, ফ্যামিলি, কিংডম, এগুলো প্রত্যেকটা হচ্ছে কি না ক্যাটাগরি, র্যাঙ্ক বা স্টেপস। স্টেপস প্রত্যেককে কি বলে? ট্যাক্সন, এবং পুরো কি বলা হয়? ট্যাক্সা। আমি এখানে এক্সাম্পল দিয়েছি। কি এক্সাম্পল? রাইস, মনোকট এবং প্ল্যান্টস। রাইস কি? রাইস কোন র্যাঙ্কের মধ্যে পড়ে? স্পেসিস এর মধ্যে পড়ে। কিসের মধ্যে পড়ে? স্পেসিস এর মধ্যে পড়ে। স্পেসিস এর মধ্যে রাইস পড়ে 1 নম্বর। আচ্ছা, মনোকট কিসের মধ্যে পড়ে? ট্যাক্সন, বড় ক্লাসের মধ্যে পড়ে মনোকট। কিসের মধ্যে? ক্লাস, বড় ট্যাক্সন। ট্যাক্সনটা কেমন? বিগার ট্যাক্সন, বিগার ট্যাক্সন। প্ল্যান্টস কিসের মধ্যে পড়ে? প্ল্যান্টস আরো বড় ট্যাক্সন। প্ল্যান্টস একটা ট্যাক্সন, রাইস একটা র্যাঙ্ক বা ট্যাক্সন বা ক্লাস, এরা সবাই ক্লাস বা ট্যাক্সন। তাহলে কি প্ল্যান্টস কিসের মধ্যে পড়ে? কিংডমের মধ্যে পড়ে। কিংডমের মধ্যে সব থেকে বড় ট্যাক্সন। তাহলে এরা ডিফারেন্ট ট্যাক্সন, বিলঙ্গিং এর ডিফারেন্ট ক্যাটাগরি। ইয়াস, কথাটা ঠিক, ঠিক একদম। 2 নম্বর বলেছে আর সিমিলার ট্যাক্সা। সিমিলার তো নয়, প্রত্যেক এটা স্পেসিস এর মধ্যে পড়ে, ক্লাসের মধ্যে, কিংডম না, কথাটা ভুল। সেখানে বলেছে আর ডিফারেন্ট ট্যাক্সা। ইয়াস, ডিফারেন্ট ট্যাক্সা বিলঙ্গিং টু সিমিলার ক্যাটাগরিজ। সিমিলার ক্যাটাগরিজ এর মধ্যে পড়ে না, ক্যাটাগরি তো আলাদা, প্রত্যেকটা ক্যাটাগরি। এর ক্যাটাগরি কি? বিগার ট্যাক্সা। এ কি? আরো বিগার ট্যাক্সা। এগুলো কি কিংডম, ক্লাস, স্পেসিস? তাহলে এটাও কথাটা ঠিক নয়, ভুল। ওকে, তারপরে বলেছে আর সিমিলার ট্যাক্সা। সিমিলার ট্যাক্সা তো কিছুতেই না, সিমিলার ট্যাক্সা দেখাবার সাথে সাথে ভুল। ওকে, বোঝা যাচ্ছে? যেমন ডগ, ঠিক আছে, ম্যামেল, অ্যানিমেল। ডগ কি? ডগ একটা র্যাঙ্ক, স্পেসিস এর মধ্যে পড়ে। ম্যামেল কি? ম্যামেল একটা ক্লাস। অ্যানিমেল কি? কিংডম। ডগ কি? র্যাঙ্ক কি? র্যাঙ্কটা কেমন? স্পেসিস। ম্যামেল কেমন? ম্যামেল হচ্ছে ক্লাস। অ্যানিমেল কেমন? অ্যানিমেল একটা কিংডম। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? হুইচ অফ দ্য ফলোইং ইজ লেস জেনারেল? কোনটা সব থেকে কম জেনারেল ক্যারেক্টার আছে? সব থেকে কম কোনটা? ফ্যামিলিতে সব থেকে বেশি, স্পেসিসে সব থেকে, স্পেসিস অ্যান্সার কোনটা? স্পেসিস। ফ্যামিলিতে সব থেকে বেশি হবে না, ক্লাসে সব থেকে বেশি হবে না, অর্ডারে তো হবে না। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? এবার হচ্ছে সিলেক্ট ইনকারেক্ট রিগার্ডিং জিনাস। জিনাস কি বলেছে? জিনাস হচ্ছে গ্রুপ রিলেটেড স্পেসিস।
গ্রুপ অফ রিলেটেড স্পিসিস, না এটা তো ঠিক। কতগুলো গ্রুপ নিয়ে কতগুলো স্পিসিস নিয়ে একটা গ্রুপ নিয়ে কি হয়, জিনাস তৈরি হয়, ঠিক। এটা লেস জেনারেল দেন স্পিসিস, না এটা ভুল। তাহলে অ্যান্সার কোনটা? এইটা। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? ওকে, এবারে স্পেসিস, এবারে প্রত্যেকের ডিপার্টমেন্ট আছে, স্পেসিস কি, ঠিক আছে, জিনাস কি, টাইপ অফ জিনাস কি, ফ্যামিলি কি, ঠিক আছে, অর্ডার কি, ক্লাস, এগুলো প্রত্যেকটা ভেঙে ভেঙে, এবং কিংডম কি, কিংডম 5 কিংডম আমরা পড়বো, মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলি, আমি আগে পড়িয়েছি এটা। এই জিনিসগুলো প্লাস অনেক কোশ্চেন করবো নেক্সট ক্লাসে। ওকে।